এই গুলশান কার্যালয়ে কাজ করার সুবাদে আসলে অনেক কিছু সাক্ষী হতে হয়েছে আমার। আমাদের যে গুলশান কার্যালয়ের কোঅর্ডিনেটর ছিল জসিম ভাই। তো একদিন বেগম বেগম খালেদা জিয়া তাকে ডাকলেন। ডেকে বললেন, "জসিম, আমার তো ব্যবহার করার শাড়ি নেই। আমার জন্য ২-১ টা শাড়ি নিয়ে আসো, আমি একটু দেখি।" তো যাবার সময় জসিম ভাইয়ের আমি দুজনেই আমরা গেলাম। যে কোথা থেকে কেনা যায়? দেখি আড়ং থেকে কিনি। তো আমরা আড়ং-এ চলে গেলাম। আড়ং-এ যেয়ে আমরা শাড়ি দেখতে লাগলাম। ৮-১০ টা শাড়ি আমরা পছন্দ করলাম যে, ম্যাডাম যেটা পছন্দ করে সেটা আমরা নিবো। তখন কিন্তু আড়ং-এ তাকে অ্যাডভান্স করতে হয়। তারা কিন্তু একটি টাকাও তারা ছাড় দেয় না যে, "আপনি নিয়ে যাবেন, আপনাকে পে করে নিয়ে যেতে হবে।" যাই হোক, তখন আমরা বললাম, বলার পরে যে, "আমরা যদি পছন্দ না হয় আমরা রিটার্ন করব।" তো শাড়িগুলোর মূল্য ছিল আপনার ৩,০০০ থেকে শুরু, ১৫,০০০, ৳২০,০০০। কিন্তু ম্যাডামের কাছে যখন শাড়িগুলো উপস্থাপন করলাম, তিনি কি করলেন? শুধুমাত্র ওই ৳৩,০০০ র যে শাড়িগুলো, ওই শাড়িগুলো ২৬০০, ৩,০০০, ২,৫০০ যেই শাড়িগুলো, ওগুলো তিনি ধরলেন না। "না, না, এগুলো নিব না।" দাম দেখে তিনি নিলেন। লাগানো থাকে দাম। "এটা কত?" "এটা।" "না, না, এটা না।" ওইখান থেকে সে আপনার পছন্দ করলেন যে ২৬০০, সম্ভবত ৳২৬০০ দিয়ে ওই একটি শাড়ি নিলেন তার। কিন্তু ওইখানে যাওয়ার পর তখন ওই আড়ং-এর যেই ভদ্রমহিলা ছিলেন, সে আশ্চর্যই হলেন যে, "ম্যাডাম, এত সুন্দর, সুন্দর শাড়ি তিনি পরলেন না। এই কম দামি শাড়িটা নিলেন।" এই একটা ঘটনা। আসলে জীবনে অনেক ঘটনা আছে, তো অনেক কিছু সাক্ষী আছে। তো সেইজন্য বললাম, তাকে আসলে অনেকে কৃপণ বলে। এই কৃপণতাটা আসলে আমি পজিটিভ অর্থে ব্যবহার করতে চাই এই কারণেই যে, একটি দেশের প্রধানমন্ত্রী, সে ইচ্ছা করলে সে অনেক কিছু করতে পারতেন। কিন্তু সে নিজের জন্য, তার পরিবারের কথা, নিজের কথা কোনোদিন তিনি ভাবেননি। আরো সবচাইতে আমার কষ্টের বিষয় হলো, আমি তার সঙ্গে দীর্ঘ বছর থেকেছি। যেই ক্ষোভটা আমার ভিতর, একটা ক্ষোভ আমার ভিতর কাজ করে, সেই ক্ষোভটি হলো, এত, এত টেলিভিশন চ্যানেল, এত, এত পত্রিকা, এত বছরে একটি মানবিক নিউজ কোন পত্রিকায় তাকে নিয়ে করেনি। কোন পত্রিকা, কোন স্যাটেলাইট চ্যানেল তার জন্য মানবিক কোন নিউজ করেনি। একটি নিউজ আমার খুব, মানে আমাকে আনন্দিত করেছিল। সে যখন জেলখানায়, তার যখন অত্যাচার হচ্ছিল, তো চায়না থেকে একজন আর্টিস্ট, সে আর্ট করা কিছু ছবি, সে কষ্টের ছবিগুলো সে প্রকাশ করেছিল। এটি পরবর্তীতে বাংলাদেশের পত্রিকাগুলো কাভারেজ দিতে বাধ্য হয়েছিল। যেহেতু আমি উম ম্যাডামের খুব কাছাকাছি থাকতাম, সেক্ষেত্রে আমার কিছু অ্যাক্সেস ছিল ম্যাডামের কাছাকাছি যাওয়ার। যে অন্য ফটো সাংবাদিকরা সেটা পেত না। সেই সুযোগটা পেত না। কারণ সিকিউরিটির কারণে, হ্যাঁ? তার ব্যক্তিগত নিরাপত্তারক্ষী কিংবা এসএসএফ এর কারণে অনেক সময় তাকে সে সুযোগটা পেত না। কিন্তু আমি যেহেতু তার সঙ্গে কাজ করছি, সে সুবাদে আমি খুব কাছে যেতাম এবং কাছে যেয়ে যে ছবিগুলো তুলতাম, তিনি দেখতেন। এবং এই ছবিগুলো পরদিন যত পত্রিকা আছে, মেক্সিমাম পত্রিকায় আমার এই ছবি ছাপা হতো। পরদিন তিনি আমাকে উইশ করতেন, যে থ্যাংক ইউ বলতেন। এর মধ্যে একটি ছোট্ট একটি ঘটনা বলি আপনাকে। হঠাৎ করে আমাদের প্রতি যে আমার উপর, মানে বিশেষ করে আমার উপর একটা বিধি নিষেধ চলে আসলো যে, আমার নেতৃত্বে একটা টিম থাকতো, ফটো সাংবাদিকদের একটা টিম। তো এই টিমটা আমরা যখনই যেতাম, ম্যাডাম যে রাস্তা দিয়ে যাবে আমরা একটু আগে চলে যেতাম। কিংবা ম্যাডাম যেখানে সমাবেশ করত সেখানে আমরা একটু আগে চলে যেতাম। কারণ আমাদের ফটোগ্রাফির স্বার্থে আমরা এই কাজগুলো করতাম, যে আমরা একটা ভালো ছবির জন্য আমরা চুজ করি কোথায় ভালো একটা ছবি হবে, কি করলে আমরা ভালো একটা ছবি পাবো। অনেক বিষয় আমরা চিন্তা করতে হতো। তো সেক্ষেত্রে আপনার একটি ঘটনা, সেটা সম্ভবত আপনার এই কক্সবাজারের প্রোগ্রাম, চট্টগ্রাম থেকে আমরা কক্সবাজার যাব। তো কক্সবাজার যাওয়ার, ঢাকা থেকে যখন আমরা কক্সবাজার যাচ্ছি তখনই বলল যে, "বাবুল, তুমি তোমার গাড়ি নিয়ে ওই বহর ছেড়ে কোথাও যেতে পারবা না।" তো আমার উপর যেহেতু চলে আসলো সব সাংবাদিক, ফটো সাংবাদিক আমার গাড়িতে। তা আমাকে নির্দেশনা দেয়া হলো, আমাকে এই গাড়ি বহর ছেড়ে আমাকে কোথাও যাওয়া যাবে না। তো চিটাগাং পর্যন্ত আমি গেলাম। কিন্তু চিটাগাং পর্যন্ত যাওয়ার পর আমার কাছে আমার মনের মতো ছবি হলো না। তখন আমি বললাম যে, "আমি কাউকে কিছু বলব না, কিন্তু আমি বহরে থাকব না। আমি বহর থেকে চলে যাব।" তো কথা মতো আমি আমার বহর নিয়ে আমি চলে গেলাম। চলে গিয়ে আমরা চট্টগ্রাম থেকে আমরা আপনার কক্সবাজার উদ্দেশ্যে যাব। তো এই যাওয়ার পথেই এই বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত সহকারী অ্যাডভোকেট শিমুল বিশ্বাস ভাই আমাকে ফোন করলেন যে, "বাবুল, তুমি
গাড়ি নিয়ে বর ছেড়ে বের হইছো কেন? তোমাকে বারবার করে বারণ করা হইলো, তারপরে তুমি কেন বের হইছো? তুমি এটা অন্যায় করছো, তোমার এটা পানিশমেন্ট হবে। তো আমি আর কিছু বললাম না। ঠিক আছে। তো আমার কাজ তখন আমি কি করলাম, আমরা চলে গেলাম ফিশারি ঘাট। ফিশারি ঘাট নামের একটা জায়গা আছে। ওই রোডে একটু ঢালু থেকে উঁচু। তো আমরা উঁচুতে দাঁড়ালাম। দেখলাম যে টোটাল একটা রের মতো একটা আসতেছে। এখানে প্রচুর লোক দাঁড়া করা এবং এইখানে যদি আমরা ম্যাডামের গাড়ি বহরের ছবিটা তুলতে পারি তাহলে মানে বেস্ট ফটোগ্রাফিটা হবে। তো সেই অনুযায়ী আমরা অপেক্ষা করতে লাগলাম। তো ম্যাডামের গাড়ি যখন আসলেন, ঠিক সেই মুহূর্তে আমরা কিছু ছবি তুললাম। এই মজার ঘটনা, সেখানে এক ভদ্রলোক জাতীয় পতাকা বহন করতে, এইটা ছবিটা ভাইরাল হয়। ওই ছবিটা আমরা তুললাম। তোলার পরে শিমুল ভাই আবার আমাকে ফোন করল যে, "তুমি কথা রাখোনি, তুমি কেন গেলা?" তখন আমি বললাম যে, "ভাই আমি আপনার কেন গেছি আমি WhatsApp এ আমাকে পাঠাচ্ছি।" তো পাঠানোর ছবিগুলো পাঠানোর পর তিনি ম্যাডামকে দেখিয়েছেন গাড়ির ভিতর। যখন তিনি দেখলেন, তখন তিনি এতটাই খুশি হলেন যে ম্যাডাম তখন আবার শিমুল ভাই আমাকে ফোন করলেন। বললেন যে, "বাবুল, তোমার এই ছবি দেখে ম্যাডাম খুব খুশি হয়েছে। তোমাকে ধন্যবাদ জানিয়েছে।" তো আসলে আসলে আমরা সাংবাদিকতা করি, আমাদের অনেক সময় বিধি-নিষেধ এর বাইরেও কিছু কাজ করতে হয়। সেক্ষেত্রে এইটা আমার একটা ঐতিহাসিক ঘটনা। যার জন্য আমার এই ছবিটা ভাইরালও হয় পরবর্তীতে। আসলে বেগম জিয়াকে, বেগম খালেদা জিয়াকে মানুষ নানা উপাধিতে সম্মানিত করে। আমি একটি উপাধিতে তাকে আমি সম্মানিত করতে চাই। তিনি মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেত্রী। এই উপাধিতে আমি তাকে উপস্থাপন করতে চাই। কারণ একজন মুক্তিযোদ্ধা যেই কাজ, তার চাইতেও শতগুণে বেটার কাজ করেছেন তিনি। এবং এটি আমি যখন তাকে নিয়ে গবেষণা করলাম, গবেষণার মাধ্যমে আমি এটা প্রতিফলন ঘটাইতে পারলাম যে হ্যাঁ, এটিই রাইট। আমি যে কথাটি বলেছি এটিই সত্যি। কারণ আমি যেহেতু স্বাধীনের পরে আমার জন্মগ্রহণ, তো আমি যদি স্বাধীনতা সম্পর্কে কোনো কথা বলি, সেটি কিন্তু গ্রহণযোগ্য হবে না। তো আমাকে কি করতে হবে? ওই সময়ে যারা মুক্তিযুদ্ধ করেছে, যারা বীর প্রতীক, বীর শ্রেষ্ঠ, বীর উপাধি যারা উপাধি পেয়েছে, তারা তাদের বইতে কি লিখে গেছে, তাকে নিয়ে কি গবেষণা, কি লিখে গেছে, সেই বক্তব্যগুলোকে আমি একটি মলাটে আমি নিয়ে এসেছি। এর পরিপ্রেক্ষিতে একটি ঘটনা আপনাকে বলতে চাই আমি। এই বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৫.৫ বছর আগে আপনার ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে তিনি বলেছিলেন যে, "প্রথম নারী মুক্তিযোদ্ধা বেগম খালেদা জিয়া।" তো সেই ক্ষেত্রে নানান মানুষ নানান সমালোচনা করেছিল। তো আমি সেই জায়গা থেকে আমার এই গবেষণাটাকে আমার একটি জায়গায় নিয়ে এসে উপস্থাপন করতে সক্ষম হই যে হ্যাঁ, ম্যাডাম মুক্তিযুদ্ধ না, সে মুক্তিযোদ্ধার চাইতে বড় কিছু। তো বইটা যখন আমার এই টোটাল যে গবেষণাটাকে একটা বই আকারে আমি ধারণ করি, ধারণ করে আমি এইটাকে একটি ডেমো হিসেবে নিয়ে আমি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম স্যারের বাসায় যাই আমি। যাওয়ার পর তিনি আমাকে আমি তার সঙ্গে রাত দিনেও প্রোগ্রাম করলাম, সন্ধ্যা পর্যন্ত তার সঙ্গে ছিলাম। তো সকালবেলা তার বাসায় আমি চলে গেলাম। তো মহাসচিব স্যার আমাকে দেখে একটু বিব্রত হলেন। আমার যে রুম, তার ওয়েটিং রুমে তো অনেক তার গ্রামের মানুষরা অনেকেই বসে আছে। তো সেখানে আমিও বসেছিলাম। তো মহাসচিব যখন ঢুকলেন রুমে, তার বাসায়, উত্তরা বাসায়, ঢুকে আমাকে দেখে একটু বিব্রত হয়ে তিনি বললেন যে, "বাবুল, তুমি কেন এসেছো? তোমাকে আমি বিদায় করি।" তখন আমি বললাম যে, "ঠিক আছে।" তাহলে আমি কি করলাম, আমার পান্ডুলিপি থেকে আমি ৩ টা মাত্র পয়েন্ট আমি তাকে বললাম যে, "ভাই এই ঘটনা ৩ টা পয়েন্ট শুধু বলছি।" বলার পরে তিনি কি করলেন, তিনি তার রুম থেকে সবাইকে বের করে দিলেন যে, "আমি বাবুলের সাথে একটু কথা বলব, আপনারা বাইরে অপেক্ষা করেন।" তো যথারীতি আমি এবং মহাসচিব ২ জন বসে আছি। তখন আমাকে বলতেছে মহাসচিব, "বাবুল, এই বইটা কি তুমি করেছো?" আমি কি, "জি, আমি করেছি।" বলল, "তোমার সাথে আর কেউ আছে?" আমি কি, "না, আমার সাথে কেউ নেই।" বলল, "তুমি একা?" আমি কি, "জি, একা।" তখন তিনি আমাকে বললেন যে, "বাবুল, তোমাকে আমি ৩ টা পয়েন্ট দিব। এই ৩ টা পয়েন্ট যদি তুমি গ্রহণ করো, আমি তোমার সঙ্গে আছি। আর যদি গ্রহণ না করো, তাইলে আমি তোমার সঙ্গে নেই।" তখন আমি বললাম যে, "অবশ্যই আমি গ্রহণ করব। আপনি বলেন।" ১ম শর্ত, ১ম পয়েন্ট হলো, এই বইতে একটি বানান ভুল থাকতে পারবে না।
আমি বললাম, "ওকে, ভুল থাকবে না।" নাম্বার 2, এই বইতে বিএনপি নামক কোনো শব্দ থাকবে না। তখন আমি বললাম যে, "আসলে এইটা করতে তো আমার অর্থের প্রয়োজন। আর অর্থটা বিএনপির বাইরে তো কেউ আমাকে সহযোগিতা করবে না। কিন্তু সেক্ষেত্রে তুমি তোমার সামাজিক পরিচয় যার যে তোমাকে সহযোগিতা করবে তার সামাজিক পরিচয় তুমি দিবা। কিন্তু পলিটিক্যাল পরিচয় দিবা না। যখনই তুমি বিএনপি কথাটা উল্লেখ করবা তখন বইটা তোমার কোনো এই পলিটিক্যাল সাইড চলে যাবে। অতএব তোমাকে বইটাকে উপস্থাপন করতে হবে অ্যাজ এ জার্নালিস্ট হিসেবে তুমি যা গবেষণা করেছো, এই গবেষণার মাধ্যমে তুমি তোমার যা সেটি তুমি উত্থাপন করবা।" আমি রাজি হয়ে গেলাম যে ঠিক আছে। তার ৩য় পয়েন্ট হলো, বলল যে, "বইটির নাম কি দিয়েছ?" তো আমি বললাম যে, "আমি নাম দিয়েছি মুক্তিযুদ্ধের অবিসংবাদিত নেত্রী বেগম খালেদা জিয়া।" বলল, "নো, নাম হবে মুক্তিযোদ্ধা খালেদা জিয়া।" আমি সেই নামটাই আমি আমার বইতে উপস্থাপন করেছি। ইনশাআল্লাহ হয়তো খুব শীঘ্রই আমার টার্গেট ২৪শে মার্চ আমার এই বইটাকে আমি প্রকাশনা করব। আপনি আজকেই দেখলেন বইয়ের আমরা অলরেডি শেষ পান্ডুলিপিটা। এখন আমরা এই এই গে পেজ সেটআপটা করছি। তো ইনশাআল্লাহ এটা খুব শীঘ্রই আসবে এবং জাতির কাছে নতুন একটি পরিচয়ে তিনি আবির্ভূত হবেন। যেটা মানুষ বুঝতে পারবে যে হ্যাঁ, তিনি শুধু ফ্রিডম ফাইটার না, ফ্রিডম ফাইটার চাইতে বড় কিছু।